নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ শুভ রথযাত্রা, আর এই শুভ দিনে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দর্শন করতে, যেখানে যাওয়ার ইচ্ছে আমাদের সকলেরই অনেক দিন ধরেই। আজকে খুব ভালো দিন, তাই আমরা ডিসাইড করলাম এখানের যেটা স্বামীনারায়ণ মন্দির আছে, যেটা ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট, তো ওটাতে যাওয়ার জন্য। আজকে হচ্ছে রথযাত্রা, তো ভালো দিনেই আর কি মন্দির দর্শন করা হচ্ছে। সত্যি বলতে অনেকবার ছবি আর ভিডিওতে এই জায়গাটা দেখেছি, কিন্তু নিজের চোখে প্রথমবার দেখার এক্সাইটমেন্টটাই আলাদা। তাই আজকের পুরো এক্সপেরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো কিন্তু। আমরা চারজন ভাগ করে নিয়েছি, 8জন লোক। আদার হবে না, দুটো গাড়ি দরকার। এই 4জন আমরা এক গাড়িতে, দাদার গাড়িতে, আর বাকি 4জন দিদির গাড়িতে। হ্যাঁ, গুড মর্নিং। তুমি জানলাগুলো খুলে দাও, গরমটা চলে যাবে। এনে 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 ওখানে ধর রে, দুটো করে আছে। দুগ্গা। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ফ্যামিলি ট্রিপ। গন্তব্য বাপস স্বামীনারায়ণ অক্ষরধাম, তাও আবার দিদির বাড়ি থেকে মাত্র 40 মিনিট মতন দূরে। তবে বড় ভাগ্নি রিমি আমাদের সঙ্গে যেতে পারছে না অ্যাজ ইউজুয়াল কাজের জন্য। ও, ভাগ্নি বলতে মনে পড়লো, আগের ব্লগে আমি পুরো ব্লগে একটা শব্দ ভুল বলে এসেছি, যার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি। ভাগ্নির বদলে ভাইজি বলে এসেছি। আর এই ভুলটা ধরিয়ে দিয়েছি পূজা শর্মা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, পরে আরও অনেকে বলেছে, কিন্তু কেউ কোনো ক্রিটিসাইজ কিচ্ছু করেনি। তো অনেক ধন্যবাদ তোমাদেরকে। ওই যে দূরে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের, গেটে ঢুকছি। আমরা পৌঁছে গেছি, আর দিদিদের মাত্র 5 মিনিট মতন বাকি আছে আসতে। আর আজকের ওয়েদারটা দেখো কেমন মেঘলা, একদমই ক্লিয়ার নয়। সূর্যের দেখা প্রায় নেই বললেই চলে, আর তার সঙ্গে প্রচণ্ড হিউমিডিটি। যাই হোক, বৃষ্টি না পড়লেই হলো। তো এটা হলো মন্দিরের একদিকের এন্ট্রান্স, আরেকটা এন্ট্রান্স আছে অন্যদিকে। ঢুকতেই এত বড় এরিয়া দেখে ছবিতে দেখার সঙ্গে রিয়েল লাইফের ডিফারেন্সটা বুঝতে পারছি ভালো মতন। এত বিশাল একটা ক্যাম্পাস, আর আর্কিটেকচারটা এত সুন্দর যে চোখ আটকে যাচ্ছে। যদিও আসল মন্দিরটা কোন দিকে সেটা বোঝা যাচ্ছে না, তবে যেটুকু দেখতে পাচ্ছি এইটুকু সময়ের মধ্যে অসম্ভব ভালো লাগছে। এই মন্দিরে যে শুধু ইন্ডিয়ানরাই এসেছে এমন নয়, প্রচুর হিস্প্যানিক, চাইনিজ এদেরকেও দেখা যাচ্ছে। আর হবে নাই বা কেন, এটি হলো পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট হিন্দু টেম্পল। ওই যে দূরে দেখা যাচ্ছে আসল মন্দিরটি। জুম করে দেখাচ্ছি বলে মনে হচ্ছে অনেক কাছে আছে, কিন্তু না, অনেকটাই দূরে আছে। এটা ব্রহ্মকুণ্ড, এখানে লেখাই আছে যেটা ইন্ডিয়ার 108টা নদীর থেকে জল এনে এখানে মিশিয়েছে। এই যে 108 রিভার্স অ্যান্ড লেকস ইন ইন্ডিয়া। মন্দিরটির প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক একটা ইতিহাস, সেসব পরে বলছি। তবে মজার ব্যাপার হলো এই মন্দিরের কোনো এন্ট্রি ফিস নেই। সকাল 9টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে, আর মঙ্গলবার মন্দিরটি বন্ধ থাকে। তবে এই মন্দিরের ড্রেস কোড আছে, ছোট জামা কাপড় কিন্তু অ্যালাউ করে না। আর যদি কেউ ভুলবশত পরেও যায়, তাহলে ওখানে এক্সট্রা কাপড় দেওয়া হয় হাত পা ঢাকার জন্য। এখানে বাবার হুইল চেয়ার নেওয়া হচ্ছে, বাবা এতটা এরিয়া হাঁটতে পারবে না বলে, তো সেই জন্যে হুইল চেয়ারটা নেওয়া হয়েছে ভিজিটার ইনফরমেশন সেন্টার থেকে। ওয়েলকাম সেন্টারটি এক কথায় দারুণ, আর প্রত্যেকটি কোণার প্রতিটি কারুকার্যের পেছনে জড়িয়ে আছে তার ইতিহাস, আছে তার বিস্তারিত বর্ণনা। এই যে ওয়েলকাম সেন্টারের ইন্টেরিয়ারটা, ওটাতে একদম ট্র্যাডিশনাল হাভেলি আর্কিটেকচারাল স্টাইল ব্যবহার করা হয়েছে। তারপর যেমন ধরো এই সিলিংয়ের ডিজাইনগুলো, এক একটা ডিজাইনে ফুটে উঠেছে আমাদের দেশের এক এক রকমের জন্তু বা পাখি, যা হিন্দু পুরাণে নানান গুণের মূর্ত প্রতীক হিসেবে শ্রদ্ধা করা হয়। যেমন ধরো ময়ূর, যা কিনা বিনয়ের মধ্যে সৌন্দর্যের প্রতীক, রাজহাঁস পবিত্রতার মধ্যে মাধুর্যের প্রতীক, বা কিংবা ধরো হাতি সেবার মধ্যে শক্তির প্রতীক। শুধু এই নয়, এরকম 3000-এরও বেশি দেয়া রয়েছে শুধুমাত্রই ওয়েলকাম সেন্টারের দেওয়ালে, যেটা কিনা দিওয়ালির কথা মনে করিয়ে দেয়, যা প্রতিকায়িত করে অন্ধকারের উপর আলোর বিজয় আর ঘৃণার উপর ভালোবাসার বিজয়।
কি অদ্ভুত না। তারপর ওয়েলকাম সেন্টারে ঢুকতেই ডান দিকে চোখে পড়ল ভগবান স্বামীনারায়ণের বিশাল আকার মূর্তি, যিনি কিনা স্বামীনারায়ণ হিন্দু ট্র্যাডিশন তার প্রতিষ্ঠাতা। আর ওনার সামনে রয়েছে দুজন গুরুর ছবি। এক প্রমুখ স্বামী মহারাজ, যিনি ছিলেন ভগবান স্বামীনারায়ণের পঞ্চম আধ্যাত্মিক উত্তরসূরি আর এই বাপ স্বামীনারায়ণ অক্ষরধামের অনুপ্রেরণাদাতা। আর অন্যজন হলেন মহান্ত স্বামী মহারাজ, যিনি হলেন ভগবান স্বামীনারায়ণের ষষ্ঠ আধ্যাত্মিক উত্তরসূরি এবং তিনি এই বাপ স্বামীনারায়ণ অক্ষরধামের মন্দিরের নির্মাতা, যিনি সারা পৃথিবী জুড়ে হাজার হাজার লোকজনকে অনুপ্রাণিত করে গেছেন। তো এই হলো সামান্য মাত্র কিছু ইতিহাস ওয়েলকাম সেন্টারের মধ্যেই। আরও না জানি কত ইতিহাস আছে এই ওয়েলকাম সেন্টারের প্রতিটা কোণায়। তো এবার চলো এই ওয়েলকাম সেন্টার থেকে বেরিয়ে বাইরে যাই। দরজা খুলতেই চোখে পড়লো এই 35 ফুট লম্বা লাইমস্টোনের তৈরি গেটের দিকে, যেটাকে বলা হয় ময়ূর দ্বার। তার থেকে আস্তে আস্তে ডান দিকে ক্যামেরা নিয়ে যেতেই সামনে আসলো আসল মন্দিরটি। এটা চোখে আসার পর জানি না কেন গায়ে কাঁটা দিয়ে উঠলো। আকাশ পরিষ্কার থাকলে আরও হয়তো ভালো ফুটে উঠতো ক্যামেরাতে, কিন্তু খালি চোখে যা দৃশ্য দেখতে পাচ্ছি সেটা কখনোই বলে বোঝানো যাবে না। আর এটি হলো চরণার বৃন্দ, যার অর্থ পবিত্র পদচিহ্ন। আর তাতে আছে 16টি পবিত্র চিহ্ন খোদিত, যার প্রতিটি হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত ঈশ্বরের এক একটি ঐশ্বরিক বৈশিষ্ট্যের প্রতীক। এই পুরো এরিয়াটা জানো কত একরের? 185 একরেরও বেশি এরিয়া জুড়ে পুরো মন্দিরটি তৈরি হয়েছে। তো দেখা যাক পুরোটা কভার করতে পারি কিনা আমরা। আর মন্দিরের দুদিকে এরকম পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা আছে এই পরিক্রমা, যেটা কিন্তু একটা গভীর বার্তা বহন করে। সেটা হলো আমাদের উচিত আমাদের সকল কর্ম আর অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে সর্বদা ঈশ্বরকে রাখা। এখন আমরা ক্যাফেতে ঢুকছি। ক্যাফের নাম সায়োনা ক্যাফে। 2:15 মতন বাজে, খিদে পেয়ে গেছে খুব। হ্যাঁ ক্যাফে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে আমরা ঢুকলাম, এটা এন্ট্রান্স। এখানে সব প্যাকেট খাবারও বিক্রি হয়, পুরো স্টোর মতন। বাপরে কি বড় গো! আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বিশাল বিশাল। এদিকে মেনু লিস্ট আছে। দাম এখানে দেখছি রিজনেবল, অনেক কম, তুলনামূলক অনেকটাই কম। এখানে সব অর্ডার দিচ্ছে। যে কোনো মন্দিরে গেলে ক্যান্টিনে আমরা ধোসা, ইডলি, বড়া এগুলোই প্রেফার করি। তবে এখানে দেখছি খিচুড়ি, চাট, পাওভাজি, পিৎজা, থালি, ধোকলা আরও অন্যান্য অনেক রকম খাবার পাওয়া যাচ্ছিল, তবে সবই নিরামিষ। আমার একটাই গান মনে পড়ছে, কনফিউশন হি কনফিউশন হে সলিউশন কা পাতা নেই, তাই না? বলো তোমাদের এই আরো কনফিউশন ক্রিয়েট করছে, তাই না? হ্যাঁ এই বাবারে কি বোঝাচ্ছে দিদিকে, পুরো মনে হচ্ছে না ওই গানটাই মনে পড়ছে না? ওই গানটাই মনে পড়ছে, কনফিউশন হি কনফিউশন হে সলিউশন কা পাতা। সব কাটা হলো, এবার স্টেশন 1 এ যাবে, মানে অর্ডার দেবো। তুলনামূলক খাবারের দাম কমই ছিল বলতে পারো, কিন্তু খাবারের পরিমাণটাও যে এতটাই কম হবে আমরা কেউই বুঝতে পারিনি। কেমন ধোসাটা? তুমি তো ধোসা খাও ভালো। ভালোই। তোর ইডলি কেমন? ইডলিটা ভালো। ওকে, তো মেবি বড়া ইজ নট গুড হিয়ার। প্রথমবার অর্ডার করে কারোরই তেমন পেট ভরেনি, কারণ সকালে আমরা তেমন কেউই কিছু খেয়ে বেরোইনি, তাই খিদেও পেয়েছিল সবার খুব জোর, তার উপর আবার এতটা হাঁটা হয়েছে, তাই আবার পিৎজা অর্ডার দেওয়া হলো। তো সবাই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে শুরু করলাম। এবার আসল মন্দিরের ভেতরে যাওয়ার পালা। তারপর যাওয়ার পথে আছে 2-1টা থিয়েটার শো, যেখানে এই মন্দিরের কিছু ইতিহাস জানতে পারবো। আর সায়োনা ক্যাফের ভেতরে ডেকোরেশনটা দেখো একবার, সন্ধ্যাবেলাতে নিশ্চয়ই আরও বেশি ভালো লাগবে। দেওয়া হলো, পেট পুজো ডান। এবার যাচ্ছি, এখানে একটা ভিডিওর মতন দেখায়, তো সেটা দেখতে যাচ্ছি। বাবা দিদি বোধহয় ঢুকে গেছে, দাদা দেখছি দাঁড়িয়ে আছে। 7 মিনিট পরেই আবার আছে, দেখি আমরা শোটা দেখব।
কিসে এটা মনে হয় কোনো ওরিয়েন্টেশন থিয়েটার লেখা আছে এই যে দেখো। এখানে ছোট একটা ওরিয়েন্টেশন ভিডিও মতন দেখানো হলো, যেটা দেখে আমাদের মতন দর্শনার্থীদের এই পুরো ক্যাম্পাসটা সম্পর্কে একটা আইডিয়া হলো। আর দেখানো হলো মন্দিরের বিভিন্ন অংশ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা এবং সেগুলোর ইতিহাস, অর্থ এবং তাৎপর্য সংক্ষেপে তুলে ধরলো। এগুলো কি গো? ও আমরা মোটামুটি সবাই জানি হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ধর্মের মধ্যে একটি। আর এই হিন্দু ধর্ম তার সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীন দর্শন, শিল্পকলা, জ্ঞান, সাধু সন্ন্যাসী, দেব দেবী অনেক কিছুর জন্য বিখ্যাত। আর এই মন্দিরের যে ভিত্তি সেটাই তৈরি হয়েছে জ্ঞানের উপর বেস করে। আর এক এক পীঠের এক এক নাম, যেমন এই পীঠটার নাম জ্ঞানপীঠ। আর প্রতিটি দেওয়াল সেই প্রাচীন ঐতিহ্যকে যেন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। কোথাও সেই সকল সাধু সন্ন্যাসীদের মূর্তি, তো আবার কোথাও ভারতনাট্যম নৃত্যের ভঙ্গির ভাস্কর্য। এত সুন্দরভাবে তৈরি করা প্রতিটি কাজ দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম অনেকক্ষণ ধরে। আর মনে হচ্ছিল এত বছরের প্ল্যানিং, ক্রাফটম্যানশিপ আর ডিভোশন একসঙ্গে এখানে এসে মিলেছে। আর কেন হবে নাই বা বলো, এর কাজ শুরু হয় সেই 2011 সালে আর শেষ হয় 2023-এ। আমাদের মন্দিরের ভেতরটা দর্শন হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও নেওয়া নিষিদ্ধ। আর আমার মনে হয় এই নিয়মটার একটা সুন্দর দিকও আছে, কারণ কিছু কিছু জায়গা ক্যামেরাতে ক্যাপচার করার থেকে নিজের চোখে আর নিজের মনে এক্সপিরিয়েন্স করাটাই অনেক বেশি স্পেশাল। কেমন লাগলো গো? তিন্নাই দারুণ না? ভালো। চলো আমাদের মন্দির দেখা শেষ। দিদি আর বাবা বেরিয়ে গেছে ওখানে হুইল চেয়ারের ওখানে, তো আমরা এবার বেরোবো। চলো চলতে। হ্যাঁ 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 ঠিক আছে, সামনে দিয়ে। হ্যাঁ মার্বেল, গ্রানাইট, মানে একাকার কাণ্ড। কত কত বললো গো, মানে ভাবনার বাইরে না পুরো, বলো। এই মানে চোখে দেখা আলাদা জিনিস, সব কিছু ক্যাপচার করা অসম্ভব। আমি যে দেখলাম এই ওরিয়েন্টেশনেই জানতে পারি 12,500 মতন ভলেন্টিয়ার মিলে এই পুরো মন্দিরটা তৈরি করতে সাহায্য করেছে। নর্থ আমেরিকার নানা প্রান্ত থেকে আসা টিচার, স্টুডেন্ট, বিজনেসম্যান সবাই বিনা পারিশ্রমিকে ভলেন্টিয়ারিং করেছেন। মনের জোর আর ভক্তি না থাকলে এটা সম্ভবই নয়। 3-4 ঘন্টা কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার বাড়ি ফেরার পালা। এখন বাজে প্রায় 6টা মতন, ঢুকতে ঢুকতে ওই 6:30 বাজবে। আর এখনও দেখছো কেমন মেঘলা। এটা কিন্তু মেঘলা নয়, এটা চারদিকে ধোঁয়াশা হয়ে গেছে। আমরা এই বাড়ি পৌঁছালাম, দেখতে পাচ্ছ, আকাশের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে, পুরো ধোঁয়াশা। কারণ হচ্ছে কানাডার দিকে ওয়াইল্ড ফায়ার হচ্ছে, সেই ওয়াইল্ড ফায়ারের ধোঁয়া এখানে নাকি নিউ ইয়র্কের দিকে ঢুকছে, তো সেই জন্যে এখন পুরো ধোঁয়াশা। মানে ইনফ্যাক্ট মন্দিরের কাজটা তো অনেক ধোঁয়াশা লাগছিল ওই জন্যে, তাই না বলো চূড়াগুলো? হ্যাঁ এই যে দেখো। যখন মন্দিরে পৌঁছালাম তখন তোমাদেরকে বললাম না যে আকাশটা কেমন মেঘলা আর প্রচুর হিউমিডিটি। আসলে সেটা মেইন কারণ ছিল না। খবরে এইমাত্র দেখলাম কানাডার ওয়াইল্ড ফায়ারের খবরটা, যার ধোঁয়া NJ আর NY-তে ঢুকে পড়েছে। আমরাও ঠিকঠাক সময় ঢুকে পড়লাম, সবাই খুব খুশি। আর আমিও খুশি খুশি বিদায় জানাচ্ছি আজকের মতন। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।